বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখছিলাম পার্টস অফ স্পিচ থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই চারটা টপিকের উপর বিস্তারিত পড়েছি। কিভাবে উদাহরণ রেখেছি। আজকে আমরা শিখবো অ্যাডভার্ব থেকে। এইগুলো থেকে অ্যাডভার্ব শুরু করেছিলাম আর আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছিল। তো আজকে আমরা ঠিক এই অ্যাডভার্ব থেকে শুরু করব। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো শিখবো ইনশাআল্লাহ। এই চারটা ঠিক পরে পার্টস অফ স্পিচ থেকে আজকেই পরীক্ষা নিব। পরীক্ষার সিস্টেমটা কি বলে দিব আগে, ক্লাস শেষ করার পরে পরীক্ষার সিস্টেম বলবো, পরীক্ষার সিস্টেম পরে প্রশ্ন এটাই সবচেয়ে বেটার, আগে বলার দরকার নেই। তাহলে আমরা জানি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? এখানে বলছে, আমি কথা লিখেছি এটা, যে শব্দটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাডভার্ব বলে। তাহলে কি বোঝাবে? গুণ বোঝাবে অথবা অবস্থা বোঝাবে। হ্যাঁ, দোষও বোঝাতে পারে। তো দোষ, গুণ, অবস্থা এই তিনটা কাজে যাবে। ভার্বের দোষগুণ অবস্থা বোঝাবে, অ্যাডজেক্টিভ দোষগুণ অবস্থা বোঝাবে, অ্যাডভার্বের দোষগুণ অবস্থা বোঝাবে। যে শব্দটা এই তিনটার কোনো একটা দোষগুণ অবস্থা বোঝায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা কি বুঝলাম? যে শব্দটা ভার্বকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব। যে শব্দটা ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। যে শব্দটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যে শব্দটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা যে শব্দটা বিশেষণকে মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আবার সে নিজে অ্যাডভার্ব, আবার সে অ্যাডভার্বকে মডিফাই করে, সেও হচ্ছে অ্যাডভার্ব। তো এই হচ্ছে বিষয়। এখন এই কথার সাথে আমরা একটু এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। এখানে এক্সাম্পলে দেখেন দেওয়া আছে, 1 নম্বর এক্সাম্পল, হি রানস কুইকলি। কুইকলি মানে দ্রুত, রান মানে দৌড়ায়, হি মানে সে দ্রুত দৌড়ায়। তাহলে এই যে রানস, এই রানস শব্দটা হচ্ছে দৌড়ানো। এই দৌড়ানোটা হচ্ছে কিন্তু ভার্ব, দৌড়ানোটা হচ্ছে একটা কাজ। আমরা ব্যাকরণে শিখেছি না, কোনো কিছু করাকে কাজ বলে। একটা মানুষ দৌড়াচ্ছে সেটা কাজ, সেটা কাজ। একটা মানুষ খাচ্ছে, খাওয়া কাজ, বসে আছে সেটাও কাজ, ঘুমাচ্ছে সেটাও কাজ। তাহলে যেহেতু দৌড়াচ্ছে সেটা কাজ। দৌড়ানোটার অবস্থা বোঝাচ্ছে যে সে দ্রুত দৌড়াচ্ছে, আস্তে আস্তে না, ঝিমায়ে ঝিমায়ে না, ঘুমিয়ে না, কচ্ছপের মতো দ্রুত দৌড়াচ্ছে। এই দ্রুত শব্দটা দৌড়ানো শব্দকে দৌড়ানো শব্দটা অবস্থা করছে। কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, মানে যে শব্দ ভার্বকে মডিফাই করে, ভার্বকে নির্দেশ করে, যে শব্দ ভার্বের দোষগুণ অবস্থা প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে কুইকলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট আরেকটা এক্সাম্পলে যাই। এখানে বলা হচ্ছে লিলি ইজ ভেরি বিউটিফুল। লিলি খুব সুন্দরী, লিলি খুব সুন্দরী, লিলি ইজ ভেরি বিউটিফুল, লিলি খুব সুন্দরী। এখানে দেখেন লিলি সুন্দরী, তাহলে লিলি একটা মেয়ে, সুন্দরী মেয়েটার গুণ প্রকাশ করছে। তার মানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে বিউটিফুলটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, ক্লাস রেকর্ডিং তো থাকতেছে, বুঝছেন? যে কমেন্ট করছেন আবছা দেখা যায়, ঝাপসা দেখা যায়, আপনার জন্য উত্তর হচ্ছে আমার এই স্ক্রিনে নিট অ্যান্ড ক্লিন আছে এবং ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। আপনি যখন পরের বার ভিডিওটা দেখে নেবেন, রেকর্ডিং নেবেন, তখন প্রবলেম করবে না বা নিট অ্যান্ড ক্লিন দেখতে পারবেন। এমনও আছে আপনি থেকে দেখছেন এখানে সমস্যা, যার কারণে এখানে ঝাপসা যাচ্ছে, এটাও হইতে পারে। আমার এখানে কি দেখা যাচ্ছে? গোলা দেখা যাচ্ছে। সবার এখানে যদি গোলা দেখা যায়, আমার স্ক্রিন তো ক্লিন, আমার এখানে যদি গোলা দেখা যায় তাহলে তো আপনাদের গোলা দেখানোর কথা। এখন কি আসছে? ভালো আসছে এখন? আচ্ছা, এইখানে যতদিন আছি ততদিন নেটে একটু সমস্যা থাকবে। আসলে 15-20 দিন পরে এই জায়গাটা ত্যাগ করব, এখান থেকে চলে গেলে নেটের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো এই 10-15 দিন যতটা ক্লাস আছে আমরা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করি, যেহেতু এটা আমার তো সমস্যা না, ইলেকট্রনিক সমস্যা, যান্ত্রিক সমস্যা। তো এটা আসলে সলভ করা সম্ভব না। সামনে ভাই আবার লিলি সুন্দরী, এই সুন্দরতা লিলি গুণ প্রকাশ করছে। তো যে শব্দ নাউন বা প্রোনাউনের দুইগুণ অবস্থা পরিমাণ সেটা হচ্ছে, তার মানে বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ। এবং সে কতটুকু সুন্দরী? সামান্য সুন্দরী, কত সুন্দরী? খুব সুন্দরী। তাহলে ভেরি মানে খুব সুন্দরী সে। এই ভেরি শব্দটা কি? বিউটিফুলকে মডিফাই করছে, নির্দেশ করছে, যার কারণে ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে বুঝলাম? বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করছে ভেরি শব্দটা। ভেরি শব্দটা অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করছে যে সে খুব সুন্দরী। এই সুন্দরী এই শব্দটার গুণ প্রকাশ করছে,
ভেরি বিউটিফুল, চমৎকার যাচ্ছে, একদম চমৎকার। তাহলে ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। যদি আমরা আরো একটা এক্সাম্পল দেই তাহলে আমরা দেখতে পারি, যেহেতু জায়গা আছে আরো একটা এক্সাম্পল দেই। দে মানে তারা, খেম মানে এসেছিল বা আসলো, তারা আসলো, ইয়েস্টারডে তারা গতকালকে আসলো। আচ্ছা, আমার এই উদাহরণটা দেওয়া তো ভুল হয়েছে, অন্য একটা উদাহরণ দেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখি দে খেম ইয়েস্টারডে, তারা গতকাল আসলো, তারা গতকালকে এসেছিল। তো এই যে এসেছিল শব্দটা হচ্ছে কি, ভার্ব। এসেছিল বা আসলো হচ্ছে ভার্ব। আসলো শব্দটাকে মডিফাই করছে কে, ইয়েস্টারডে। কখন আসলো, গতকাল আসলো। এই গতকাল শব্দটা কিন্তু কেমকে নির্দেশ করছে, কেমের অবস্থা প্রকাশ করছে। কখন আসলো, আজকে, আগাল আসবে, গতকাল আসলো, গতকালকে আসলো। তার মানে ইয়েস্টারডে হলো একটা অ্যাডভার্ব। তার মানে যে শব্দ ভার্বকে, অ্যাডজেক্টিভকে, যদিও এখানে আমি অ্যাডভার্ব দিতে চেয়েছিলাম, আমার চলে আসছে, এখানে ধরেন অ্যাডভার্ব আছে, যে শব্দ ভার্বকে অ্যাডভার্বকে মডিফাই করে সেটা কি, অ্যাডভার্ব, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব গেল। বাংলায় কি বলে, ছয় প্রিপোজিশন। প্রিপোজিশনকে পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে, পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে প্রিপোজিশনকে, ঠিক আছে। তাহলে প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, আমরা যে ক্লাসে কিন্তু অর্থ নিয়েছিলাম। তো প্রিপোজিশন কাকে বলে, যে শব্দ নাউন প্রনাউনের সাথে অন্যের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা লিখি। যে শব্দ নাউন বা প্রনাউন এর সাথে, যে শব্দ নাউন বা প্রনাউন এর সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এবার আমরা যেমন বা উদাহরণে যাই। যেমন আমি যদি এখানে লিখি দ্য বুক ইজ অন দ্য টেবল, এই যে একটা বাক্য লিখলাম আমি এখানে। তো দেখেন এখানে বলতেছে বইটা হলো টেবিলের উপরে, বইটা হলো টেবিলের উপরে। এখানে যে টেবল হচ্ছে একটা নাউন, দ্য বুক বইটা হচ্ছে একটা নাউন, মানে নাউনের সাথে নাউন সম্পর্ক অথবা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করবে, এটাই হচ্ছে কি প্রিপোজিশন। দেখেন এখানে যদি অন শব্দটা না থাকতো, অন তো উপরে, যদি এখানে অন শব্দটা না থাকতো, দ্য বুক ইজ দ্য টেবল, বইটা হলো টেবিল, বইটা হলো টেবিল, বই টেবিল হয় না। অন দেওয়ার কারণে কি হলো, বই আর টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হলো, যে বইটা হলো টেবিলের উপরে,
এখন তো মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। তার মানে একটা অংশের বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশের সম্পর্ক স্থাপন করে কে? অন। একটা অংশের সাথে আরেকটা অংশের না, মানে নাউন বা প্রোনাউনের সাথে আরেকটা অংশের সম্পর্ক স্থাপন করে হচ্ছে প্রিপোজিশনে। এই নাউন বা প্রোনাউন মনে রাখতে হবে। আমরা জানি যে কনজাংশন আছে, কনজাংশন হচ্ছে একটা অংশের সাথে আরেকটা অংশের সম্পর্ক স্থাপন করে, বাট প্রিপোজিশন কি করবে? নাউন বা প্রোনাউনের সাথে অন্য অংশের সম্পর্ক স্থাপন করবে। যেমন আমি যদি আরও একটা এক্সাম্পল দেই, হি কেম, সে আসলো, আচ্ছা লিখেই ফেলি, ফ্রম স্কুল লিখলাম। হ্যাঁ, তো সে স্কুল আসলো, সে স্কুল আসলো, এটা কি ভালো লাগে? কথাটা ভালো লাগে না। সে আসলো, এইটা হচ্ছে একটা বাক্য হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বাক্য গঠন হয়ে গেছে। সে আসলো, বাক্য গঠন হয়ে গেছে। তো স্কুল থেকে আসলো, স্কুল নাউন, এই নাউনের সাথে সে আসলো বাক্যের সম্পর্ক স্থাপন করেছে ফ্রম এই শব্দটা, ফ্রম এই শব্দটা, যার কারণে সে স্কুল থেকে আসলো। এখানে ফ্রমটা হচ্ছে কি? প্রিপোজিশন। ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন। আপনাদের জন্য আমি কষ্ট করে পড়াচ্ছি, বুঝছেন? আমার উপরের ফ্যানটা বন্ধ রাখছি যাতে করে বাতাসের নয়েজটা না আসে। গরমে ঘেমে যাচ্ছি, তাই ঠিক আছে। তাহলে আরও একটা এক্সাম্পল দেই, আরও একটা এক্সাম্পল হইলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যেমন এখানে আমি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি যাই স্কুলে। স্কুল, আমি স্কুল যাই। এখানে টু, ওটাই হচ্ছে প্রিপোজিশন, বুঝতে পারছি আমরা, কিন্তু টু এখানে কেন বসলো? টু এখানে কেন বসলো? আসলে টু এর ব্যবহার আমরা শিখবো। আমরা যখন প্রিপোজিশন আমরা আলাদাভাবে শিখবো। যখন আমরা প্রিপোজিশন আলাদাভাবে শিখবো তখন আমরা ইন, অন, টু, উইথ, উইথিন, এইগুলার ব্যবহার কোনটা কখন বসে, ফ্রম, আফটার, বিফোর, এগুলো আমরা শিখব। তো এখন জাস্ট আমি এতটুকু বলে রাখি, টুটা এখানে কেন বসছে? আই গো স্কুল, আমি স্কুল যাই, হয়ে গেল। আমি স্কুলে যাই, এই টুটা এখানে আমরা কেন বসাইলাম? আগেটা অন মানে উপরে ঠিক ছিল, ফ্রন্ট স্কুল থেকে ঠিক ছিল। এবার স্কুলে যাই, এখানে টুটা কেন বসলো? উত্তর হচ্ছে টু এর ব্যবহার হচ্ছে কোনো দিক বা উদ্দেশ্য বোঝাতে টু দিক বোঝাতে। স্কুল তো কোনো একটা দিক আছে, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, কোনো না কোনো একদিকে আছে না স্কুল। তাহলে আপনি স্কুলটা যেখানে যেদিকে, আপনি কিন্তু সেই দিকে, স্কুলের দিকেই যাচ্ছেন। এই দিক বোঝানোর কারণে টু বসেছে। আর টু প্রিপোজিশনটা বসার কারণে স্কুল থেকে অর্থটা হয়েছে স্কুলে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। এই জন্য এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন। স্কুল হচ্ছে বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দের সাথে আমি যাই, আমি যাই কিন্তু একটা বাক্য। আমি যাই, তুমি যাও, সে যাই, একটা বাক্য হয়ে যাচ্ছে। এই বাক্যের সাথে নাউন হচ্ছে স্কুল, স্কুলের সম্পর্ক স্থাপন করেছে টু, যার কারণে টুটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে যে শব্দ নাউন বা প্রোনাউনের সাথে, যে হি হচ্ছে সে হচ্ছে কিন্তু প্রোনাউন। তো এই প্রোনাউনের সাথে সে স্কুলে যায়, যদিও স্কুল হচ্ছে নাউন, এই নাউনের সাথে যে এই বাক্যের ধরা লাগাইছে, কারণ এটা প্রোনাউন না। তো যাই হোক, যদি আমি এখানে লিখতাম যে ইউ শুড অ্যাবস্টেন ফ্রম মি, তোমার উচিত আমার থেকে দূরে থাকা। এখানে ওই যে মিটা হচ্ছে কিন্তু প্রোনাউন। এবার মি মানে আমার থেকে দূরে থাকা, এই দূরে থাকার সাথে আমার সম্পর্কটাকে সংযুক্ত করেছে ফ্রম শব্দটা, যার কারণে ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে আমরা বলতে পারলাম যে শব্দ নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন। আমরা নিচে কয়েকটা উদাহরণ দিয়ে সেটা বুঝতে পেরেছি। এই গেল প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আমরা শিখব কনজাংশন। কনজাংশন কাকে বলে? যে শব্দ যে কোনো দুইটা শব্দ অথবা বাক্যাংশ অথবা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। তাহলে আমরা এটাকে একটু অন্যভাবে লিখি। হ্যাঁ, 7 নম্বর হলো কনজাংশন।
কনজাংশন। হ্যাঁ, তো কনজাংশন আমরা এটাকে একটু করি যে কনজাংশন হলো এমন একটি শব্দ যা দুইটা শব্দ আমরা বলছিলাম কনজাংশন মানে হচ্ছে কি সংযোজক। সংযোজক কাকে বলে? কনজাংশন হলো এমন শব্দ কি কনজাংশন এমন একটি শব্দ যা দুটি শব্দ বা বাক্যাংশ বা বাক্যে সংযুক্ত করে, যা দুটি শব্দ। কনজাংশন হলো এমন একটি শব্দ যা দুটি বা বাক্যাংশ বা বাক্যে সংযুক্ত করে। এতটুকুতে হয়ে গেল। হ্যাঁ, তো আমরা একটু এক্সাম্পলে যাই। এক্সাম্পল হচ্ছে কি, যেমন ধরেন আই লাইক, কি লেখা যায়? টি অ্যান্ড কফি। আই লাইক টি অ্যান্ড কফি। টি হচ্ছে একটা শব্দ, কফি হচ্ছে একটা শব্দ। চা এবং কফি, এই চা কফি দু শব্দকে সংযুক্ত করে অ্যান্ড এই শব্দটা, এই কারণে অ্যান্ড হচ্ছে কনজাংশন। কি বলেছিলাম? দুই শব্দকে সংযোগ ঘটায় যে শব্দ, সেটাই হচ্ছে কি কনজাংশন। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। হি ইজ পুর, সে গরিব, বাট অনেস্ট। এখানে দুইটা কি আছে? দুইটা বাক্যাংশ আছে। সে গরিব একটা বাক্যাংশ, কিন্তু সে সৎ। এখানে হি ইজ লেখা আছে অনেস্ট। তো দেখেন এইটা একটা বাক্যের অংশ, এটা একটা বাক্যের অংশ, দুটো মিলে হইলো, দুটাকে সংযুক্ত করলো বাট। এইটা হচ্ছে ইউ, বাট। তাহলে হি ইজ পুর বাট অনেস্ট, সে হলো গরিব কিন্তু সৎ। আরো একটা এক্সাম্পল দেই, যেমন আই ওয়েন্ট আউট, আমি বাইরে গেলাম। লেখা যায় বিকজ, কারণ ইট ওয়াজ আর্জেন্ট। আই ওয়েন্ট আউট, আমি বাইরে গেলাম কারণ এটা জরুরি ছিল। দেখেন এটা পুরো একটা বাক্য, আমি বাইরে গেলাম পুরো একটা বাক্য। তো আবার আমি প্রথম থেকে রিপিট করব। হ্যাঁ, আমি বাইরে গেলাম একটা বাক্য, মনের ভাব প্রকাশ হয়ে গেছে, কারণ এটা জরুরি ছিল, এটাও মনের ভাব প্রকাশ হয়ে গেছে। এই একটা বাক্য, এই দুটো বাক্যকে দুটো বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে বিকজ এই শব্দটা। কারণ এই শব্দটা দুইটা বাক্যের সংযোগ ঘটিয়েছে, এই কারণে বিকজ শব্দটা হচ্ছে কনজাংশন। এবার প্রথম থেকে রিপিট করি। দুইটা শব্দ বোঝাবে, টি অ্যান্ড কফি। এখানে টি হচ্ছে একটা শব্দ, কফি একটা শব্দ, দুইটা শব্দের মধ্যে সংযোগ ঘটাইছে। হি ইজ পুর, সে গরিব। বাক্য শেষ, তো মনের ভাব প্রকাশ হয়ে গেছে যে সে গরিব। হি ইজ পুর, সে গরিব কিন্তু সৎ। এখন এই বাক্যটা বাদ দেই, যদি শুধু অনেস্ট ধরি, সৎ দিয়ে কি কিছু বোঝা যাচ্ছে? সৎ মানে কে? সৎ কার কথা বলতেছে? কিছু বোঝা যাচ্ছে। তাহলে এই পুরো বাক্যটার সাথে যদি এই শব্দটা এসে একত্রিত একটা অর্থ প্রকাশ করে, যেমন সে গরিব কিন্তু সৎ, এই কিন্তু শব্দটাই কিন্তু মনের ভাবটা প্রকাশ করতে সাহায্য করেছে। তার মানে এই শব্দটার সাথে এই বাক্যটার সাথে এই শব্দটার সংযোগ স্থাপন করেছে বাট এই শব্দটা। এই কারণে বাট হচ্ছে কনজাংশন, অ্যান্ড বাট বিকজ এই প্রত্যেকটা শব্দ কি কনজাংশন, প্রত্যেকটা শব্দই হচ্ছে কনজাংশন। কনজাংশনের পরে আমরা শিখব ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলে? শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা আবেগ, অনুভূতি বা হঠাৎ কোনো প্রতিক্রিয়া প্রকাশ পায় তাকে কি বলে? ইন্টারজেকশন বলে। তাহলে কোথায় যাব? ওই পৃষ্ঠাতে চলে যাই। এবার যাই আমরা ইন্টারজেকশনে যাই। হ্যাঁ, ইন্টারজেকশন কত নাম্বার? 8 নাম্বার ক্লাস। ইন্টারজেকশন। তো এই ইন্টারজেকশন কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টি, যে শব্দ মানে একটা শব্দ হতে পারে, বা শব্দ সমষ্টি মানে একাধিক শব্দ হতে পারে, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা
মনের আবেগ অনুভূতি, মনের আবেগ অনুভূতি বা হঠাৎ কোনো প্রতিক্রিয়া প্রকাশ পায়, বা হঠাৎ বা আকস্মিক লিখতে পারেন। আকস্মিক লিখবো, আচ্ছা আকস্মিক লিখি। আকস্মিক আর হঠাৎ একই কথা, ঠিক আছে? বা আকস্মিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ পায়, তাকে কি বলে? তাকে হচ্ছে ইন্টারজেকশন বলে। তাকে ইন্টারজেকশন বলে। এবার আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল দিয়ে আমি বোঝাই দিই ঘটনাটা কি। তো এক্সাম্পলে আমি একবার লিখলাম, ধরুন বললাম কি লেখা যায়, কার প্রশ্ন যায়, ওয়াও ইউ লুক, মানে তোমাকে দেখা অ্যামেজিং। কারণটা বলে দিলে না, ইজ ড্রেসে, ইন দিস ড্রেস। ওয়াও মানে কি? বাহ, বা তোমাকে এই পোশাকে অ্যামেজিং দেখাচ্ছে, মানে খুব চমৎকার দেখাচ্ছে এটা। তাহলে এনে মনের অনুভূতি, মনোভাব প্রকাশ পাচ্ছে, মনের আরো যে ওয়াও, বা খুবই চমৎকার, লুক অ্যামেজিং ইন দিস ড্রেস। এই ড্রেস এই পোশাক, পোশাকের নাম, একটা নাম পোশাক, কমন নাম, পোশাক সাধারণ। এই নামের সাথে ইউ লুক অ্যামেজিং, তোমাকে চমৎকার দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে বাক্য শেষ। এই নাউন শব্দকে কি লাগাইছে? ইন বাক্যটা জুড়ে রয়েছে। ইন হচ্ছে এখানে প্রিপজিশন। ওয়াও মনের অনুভূতি প্রকাশ, আনন্দ প্রকাশ হচ্ছে ওয়াও ইনজেকশন। ওয়াও ইউ লুক অ্যামেজিং ইন দিস ড্রেস, তোমাকে এই ড্রেসে দারুণ লাগছে। তো এই হচ্ছে কি ইন্টারজেকশন। তো প্রকাশ করে আবেগ প্রকাশ করে, আবেগের মধ্যে দুঃখ আছে, দোয়া আছে, তার মধ্যে আছে না, মানে যে আরেকজনের কষ্ট দেখে নিজের চোখ দিয়ে পানি চলে আসে। তো এই জনের দুঃখ, ব্যথা, বেদনা, হাই, এই ধরনের সব বলা, এই প্রত্যেকটা হচ্ছে কি? এই প্রত্যেকটাই হচ্ছে ইন্টারজেকশন। আমি যদি 2 নাম্বারে আরেকটা एग्जांपल দেই, যে এলাস দিয়ে এই নোট অফ এক্সক্লেমেশন বলে, এই নোট অফ এক্সক্লেমেশন বলে, ইন্টারজেকশন এই সাইনটা মানে হাই, ওয়াও মানে বাহ, আর এলাস মানে হচ্ছে হাই। আই হ্যাভ ডান, দেখেন আই হ্যাভ ডান, আই হ্যাভ ইটেন, আমি করেছি। আই হ্যাভ আন্ডান, এটার অর্থ হচ্ছে আমার করা কাজটা শিখেছে, মানে ধ্বংস হয়ে গেছে, হচ্ছে বোঝায়। তাহলে আল্লাহ হাই, আই হ্যাভ আন্ডান, এটার মূল অর্থটা হচ্ছে আমার সর্বনাশ হয়েছে, আমার সব শেষ হয়ে গেছে, এই অর্থ প্রকাশ পায়। তাহলে এস হাই, আমার সর্বনাশ হয়েছে, আমার কাজটা নষ্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, এর অর্থ বোঝায়। তাহলে এটা কিন্তু দুঃখ বোঝাচ্ছে, এটা হচ্ছে মনে দুঃখ বোঝায়। তাহলে যে শব্দ দিয়ে দুঃখ বোঝায়, ব্যথা, উফ, উচ মানে হলো ব্যথা পাই, উফ বলি, এটা হলো ও ইউ সি এ, উচ। আবার বলি ও নো, দেখবেন কমেডি ভিডিওতে ও নো সাউন্ডটা থাকে, যে এটা অনুভূতি, নো ইন্টারজেকশন। ইয়ে শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। এবার ইন্টারজেকশন যাই থাকুক না কেন, ও শব্দের পরে চিহ্নটা থাকবে। এটা উপর যদি ফোটা হইতো আই হইতো, আই এর উল্টা, এটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। নোট অফ এক্সক্লেমেশন, এই চিহ্ন থাকবে হচ্ছে ইন্টারজেকশন শব্দের পরে। এটা মাথায় রাখলেই হয়ে গেল। তাহলে আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা শেষ করে দিই, তারপরে পরিচিত বলি। আমাকে এখানে 8টা আছে, আমরা টোটাল 10 থেকে 10টাই আজকে, বেশি নিব না, 10টা এমসিকিউ পরীক্ষা নিব। আমি সবার গ্রুপে দিয়ে দিব, পরীক্ষা দিবেন, উত্তর খাতায় লিখবেন, উত্তরগুলো কোন গ্রুপে করবেন, পরীক্ষা টাইম শেষ হওয়ার পরে উত্তরগুলো লিখে দিব, আপনার কাজটা আমার তো মিলাই নেবেন। মিলারে হিসাব করে গ্রুপে দিবেন, আপনার নাম দিবেন, যেমন আমি আমার নাম বলি আব্দুল করিম মোহন, একটা শর্ট পেন দিবেন, আপনি কত, আমি 5 পাইছি, করিম মোহন পাইবেন 5, আর আমার নাম আমি 5 পাইছি, এটা হচ্ছে সিস্টেম। আর বলে দিলাম সম্মানিত যে 5 পুরস্কার দিব, পুরস্কার নাই, ঠিক আছে? আপনারা শিখেছেন আজকে 10টা এমসিকিউ, এই 10টা এমসিকিউ থেকে ফার্স্ট হয়, যে ফার্স্ট হবে তাকে বাহবা দেওয়া হবে, ঠিক আছে?